তৎসন্ধি প্রকরণে প্রথম সূত্র হচ্ছে ইকো ইয়ানাচি। ইকো ইয়ানাচি এই সূত্রে মোট 3টি পদ আছে। সেই 3টে পদ কি? ইকহ, এটা হচ্ছে ষষ্ঠের একবচন, জন এটা হচ্ছে প্রথমার একবচন, এবং অচি এটা হচ্ছে সপ্তমীর একবচন। ইকহ জন অচি প্রথমার অচি সপ্তমীর একবচন, জন প্রথমার একবচন, ইকহ ষষ্ঠের একবচন। এখন ইকহ এটা একটা প্রত্যাহার। ইক বলতে কি? মানে ইক শব্দের ষষ্ঠীর একবচন ইকহ, শব্দটা হচ্ছে ইক, সেই ইক এই শব্দের বা এটা প্রাতিপদিক, তার ষষ্ঠীর একবচন হচ্ছে ইকহ। ইক বলতে কি? ইক বলতে কোন কোন বর্ণকে বোঝায়? ই, উ, রি আর ই। ই, উ, রি, রি, এই 4টি বর্ণকে বোঝা হয় ইক বলতে, ইক বলে ধরা হয়। ঠিক আছে। য়ন বলতে কি বোঝায়? য়ন বলতে য়, ব, র, ল। অচ বলতে কি বোঝায়? অচ বলতে সমস্ত স্বরবর্ণ। স্বরবর্ণ। ঠিক আছে, সমস্ত স্বরবর্ণ। সূত্রের সূত্রার্থ কি হবে? অচ পরে থাকলে ঠিক এর স্থানে জন হবে। ইকের স্থানে জন হবে উচ্চারণ স্থানের সাদৃশ্যকে কেন্দ্র করে। ঠিক আছে, এরকম অর্থ। ইকের স্থানে জন হবে অচ পরে থাকলে ইকের স্থানে জন হবে, এবং সেটাও উচ্চারণ স্থানকে কেন্দ্র করে বা উচ্চারণ স্থানের সাদৃশ্যকে কেন্দ্র করে। এখন উদাহরণ দিলেই বুঝতে পারবে। উদাহরণস্থল কি? উদাহরণস্থল হচ্ছে, উদাহরণ আছে সুধি উপাস্য। সুধি উপাস্য, আমি সুধি উপাস্য এটাকে একটু ভাঙছি। ঠিক আছে, একটু বর্ণ বিশ্লেষণ করে নিচ্ছি। সুধি উপাস্য, সুধি উপাস্য এই অবস্থায় এলে দেখো এই যে উকারটা এটা অচ, হ্যাঁ কি না? উকারটা অচ, তাহলে অচ পরে আছে, তাহলে ইকের স্থানে কি হবে? ইকারটা ইক, এই যে ইকারটা ইক, আর এই উকারটা হচ্ছে অচ। ঠিক আছে, তাহলে উকারটা অচ, অচ পরে আছে, তাহলে ইকের স্থানে কি হবে? ইকের স্থানে দেখো এখানে একটু আরো একটু ভালো করে বুঝতে হবে। স্থানী হচ্ছে ই, উ, রি, রি। আদেশ হচ্ছে য়, ব, র, ল। স্থানী হচ্ছে ই, উ, রি, লি। ঠিক আছে, মানে
এইগুলোর স্থানে উ রিল রি এদের স্থানে জবরল হবে, এইগুলোর স্থানে ইয়বরল হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তার মানে এখানে কোন স্থানীটা আছে, এখানে কোন স্থানীটা আছে, হর্ষই। রস্যই, ঠিক আছে, ই রূপ স্থানী আছে। দেখো এখানে বুঝতে হবে, এখানে স্থানী হচ্ছে একটা, বলেছে ইকের স্থানে জন হবে, বলেছে কি ইকারের স্থানে জকার হবে, বলেছে কি ইকারের স্থানে জকার হবে, বলেছে কি না, না স্যার, জকার হবে বলেনি ইয়ন কিন্তু, হবে বলেছে। বলেছে জন হবে, জন মানে এই চারটেই হবে বলেছে, ইয়ন ইজ ইকুয়াল টু হ্যাঁ এই স্যার। চারটেই, ইয়ন ইজ ইকুয়াল টু এই চারটেই, শুধুমাত্র জকার নয়। তাহলে আমরা ইকারের স্থানে জকারকেই কেন নিচ্ছি, এটা প্রশ্ন। তাহলে আমরা কারণ ওদের উচ্চারণ স্থান এক। হ্যাঁ বলো, উচ্চারণ স্থান এক বলে। হ্যাঁ উচ্চারণ স্থান এক বলে, ঠিক আছে না। উচ্চারণ স্থান কি না, উচ্চারণ স্থান হচ্ছে ইকারের উচ্চারণ স্থান কি, ইকারের উচ্চারণ স্থান কি, স্যার জিহ্বা এবং ঊর্ধ্ব তালু তো। হ্যাঁ ইকারের উচ্চারণ স্থান কি, তালু। তালু, ইচুয়াশানাম তালু, কিছুই আসে না। ইকারের উচ্চারণ স্থান তালু, ঠিক আছে। তাহলে আমি যে স্থানী তার উচ্চারণ স্থান পেলাম তালু, দেখি কার সঙ্গে মেলে। লকারের উচ্চারণ স্থান কি, লকারে হচ্ছে লিরতু লসানাম দন্তাহা, মানে লকারের উচ্চারণ স্থান দন্ত। রকারের উচ্চারণ স্থান কি, ঋতু রসানাম মূর্ধা, রকারের উচ্চারণ স্থান মূর্ধা, মানে এটাও মিলছে না। বকারের উচ্চারণ স্থান কি, বকারে হচ্ছে উপপদ্মানিয়ানাম ওষ্ঠ, মিলছে না। ইকারের হচ্ছে তালু, বকারের ওষ্ঠ। আচ্ছা ইয়কারের উচ্চারণ স্থান কি, ইচু ইয়সানাম, মানে ইচু ইয়সানাম তালু, মানে জকারেরও যা উচ্চারণ স্থান, ইকারেরও তাই উচ্চারণ স্থান। এই উচ্চারণ স্থানের সাম্যতা বশত, সাদৃশ্য বশত ইকারের স্থানে জকার প্রাপ্ত হচ্ছে, ঠিক আছে, তো বোঝা গেল। সুদ ইয় উপাস্য, এটা যদি ভালো করে একটু অন্য উদাহরণ দিই, ধরো একটা বাড়িতে 4টে মেম্বার আছে, ঠিক আছে, একটা বাড়ি থেকে ইনভাইট করে গেছে কোনো অনুষ্ঠান উপলক্ষে, বলেছে তোমাদের একজনের নিমন্ত্রণ, কার নিমন্ত্রণ কিন্তু বলেনি, 4জন বাড়িতে মেম্বার, বলেছে একজনের নিমন্ত্রণ, কার নিমন্ত্রণ স্পষ্ট করে কিন্তু বলেনি, নাম ধরে বলেও যায়নি। তার মানে 4জনাকার মধ্যে যে কেউ যেতে পারে, 4জনাকার মধ্যে যে কেউ যেতে পারে। তাহলে যাবেটাকে মেম্বার 1, সে বলছে আমি যাব না, আমার সঙ্গে 2 বছর আগে ঝামেলা হয়েছিল, আমার সঙ্গে অতটা মিল নেই, মানে মেম্বার 1 ক্যান্সেল। মেম্বার 2 বলছে আমার সঙ্গে এই তো 2 দিন আগে ঝামেলা হলো, একটু কথা কাটাকাটি হয়েছে, মানে আমিও যাব না। মেম্বার 3 আমার সঙ্গে কথাই হয় না কখনো। মেম্বার 4 বলছে আমার সঙ্গে তো ডেলি কথা হয়, আমরা খুব ভালো বন্ধু, বিকালে সকালে ঘুরে বেড়াই আমরা একসঙ্গে, তাহলে আমি যাব। মানে কি যার সঙ্গে বেশি ক্লোজনেস, ঠিক আছে, সে যাবে। তার মানে ইকারের সঙ্গে অধিক সাদৃশ্যকার আছে জকারের, অন্যগুলোরও প্রাপ্তি আছে, ওই যে 4জন যে মেম্বার ওদের যেমন নিমন্ত্রণ প্রাপ্তি আছে, যাওয়ার যোগ্যতা আছে, বাট গেল না অন্য কারণে, অতটা মিল নেই বলে, তেমনি ইকারের স্থানে ব, র, ল প্রত্যেকেরই আদেশ হওয়ার যোগ্যতা আছে। ইকার তো স্থানী আর ইয়ব রল এরা আদেশ, অতএব ইকার এর স্থানে ব, র, ল এদেরও প্রাপ্তি আছে, কিন্তু যেতে পারলো না, কিন্তু আদেশ হতে পারলো না, কারণ ততটা সাম্য নেই যতটা জকারের সঙ্গে সাম্য আছে, সাদৃশ্য আছে, সেই জন্য। বোঝা গেছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখো সেই জন্য গ্রন্থের লাইনটা দেখো,
মূল যে গ্রন্থের লাইনটা, কাছে বই আছে তো না বই নেই? বই আছে কাছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। বলছে হ্যাঁ স্যার। বলছে ইকহ স্থানে জনস্যাৎ, ইকহ স্থানে মানে ইকের স্থানে, জনস্যাৎ মানে জন হবে, অচি সংহিতায়াম বিষয়ে। ইকহ স্থানে জনস্যাৎ অচি সংহিতায়াম বিষয়ে, মানে ইকের স্থানে জন হবে, হবে না অচি, অচি মানে অচ পরে থাকলে, ইকের স্থানে জন হবে কখন হবে? অচি, অচ পরে থাকলে। এটা হচ্ছে অর্থ বা বৃত্তি। দেখো উদাহরণ দিচ্ছে, সুধি উপাস্য ইতি স্থিতে। এই যে আমরা করেছি সুধি উপাস্য, এখানটা গ্রন্থে আছে দেখো, সুধি উপাস্য ইতি স্থিতে। ইতি স্থিতে মানে কি? ইতি স্থিতে মানে কি? এই অবস্থায় থাকলে বা এই রূপ হলে। সুধি উপাস্য ইতি স্থিতে। স্থানতঃ আন্তর্জাত, স্থানতঃ আন্তর্জাত, আন্তর্য মানে হচ্ছে সাদৃশ্য, আন্তর্য মানে সাদৃশ্য। স্থানতঃ স্থানের দিক থেকে সাদৃশ্য বশত, স্থানতঃ আন্তর্জাত স্থানের দিক থেকে সাদৃশ্য বশত, ইকারস্য, ইকারস্য মানে ইকারের স্থানে ইকারঃ, ইকারের স্থানে জকারঃ। জকার করলে কি হয়েছে? শুদ্ধি উপাস্য, শুদ্ধি ইয়া উপাস্য। দেখো ক্লিয়ার? হ্যাঁ স্যার। পরবর্তী সূত্র, অনচিচ। স্যার আন্তর্জাত মানেটা কি বললেন আরেকবার বলুন? সাদৃশ্য, সাদৃশ্য, ঠিক সাদৃশ্য আছে। বা অন্তরঙ্গ। পরবর্তী সূত্র হচ্ছে অনচিচ। অনচিচ অনচি এখানে সপ্তমের এক বচন, এবং চ এটা অব্যয় পদ, এখানে কোনো বিভক্তি নেই, শূন্য বিভক্তি। এখন অনচি এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এর সমাস কিরকম হবে? ন অচ অনচ তস্মিন অনচি, মানে অচ ভিন্ন। অচ মানে স্বরবর্ণ, ন অচ অনচ তস্মিন অনচি, ন অচ অনচ তস্মিন অনচি, মানে অজ ভিন্ন। ঠিক আছে? এখন সূত্রের অর্থ কি বলছে দেখো, অর্থ হচ্ছে অচ বর্ণের পরে বিদ্যমান যে জ্বর প্রত্যাহারস্থ বর্ণ, অচ বর্ণের পরে বিদ্যমান যে জ্বর প্রত্যাহারস্থ বর্ণ, সেই জ্বর প্রত্যাহারস্থ বর্ণের দিতে হবে পরে যদি অচ না থাকে, পরে যদি অচ না থাকে, সেই জ্বর প্রত্যাহারস্থ বর্ণের দিতে হবে পরে যদি অচ না থাকে। ঠিক আছে? কি বললাম? অচ বর্ণের পরে বিদ্যমান যে জ্বর
প্রত্যাহারস্থ বর্ণ, সেই জ্বর প্রত্যাহারস্থ বর্ণের দ্বিত্ব হবে পরে যদি অচ না থাকে। দ্বিত্ব মানে ডবল হয়ে যাবে। তাহলে জ্বর প্রত্যাহারস্থ বর্ণ কি কি? হকার বাদ দিয়ে সমস্ত ব্যঞ্জন হলো জ্বর জ্বর। হকার বাদ দিয়ে সমস্ত ব্যঞ্জন, কারণ হ য় বরট, হ য় বরট এখান থেকে শুরু হচ্ছে, হ য় এই অকার থেকে শুরু হচ্ছে, একবারে শেষ হচ্ছে কোথায়? স স সর। তার মানে হ য় এখানে হকার বাদ যাচ্ছে, স স সর হল এখানে হকারটা বাদ যাচ্ছে, কারণ রয়েতে শেষ হয়ে যাচ্ছে জ্বরটা। তাহলে ওইদিকে হলের হকার বাদ যাচ্ছে, এইদিকে হ য় এখানেও হকার বাদ যাচ্ছে, তাহলে হকার বাদ সমস্ত ব্যঞ্জন। দেখো এই যে সুধী উপাস্য, এই প্রসঙ্গটাই চলবে কয়েকটা সূত্র ধরে, মানে আরো 2-3টে সূত্র নিয়ে এই প্রসঙ্গটাই চলবে। অন্তিমে গিয়ে আমাদের সমাপ্তি একটা সিদ্ধান্তে আসবো না। দিতে হবে বিকল্পে পরে যদি অজ না থাকে। হুম কি বলছে? অচঃ পরস্য ইয়োরো দ্বেষ বাস্তঃ নত্বচি। বৃত্তি। উদাহরণ স্থলকে দেখো, আমাদের কোন জায়গায় এসেছিলাম আমরা, কোন জায়গায় এসে দাঁড়িয়ে আছি? দাঁড়িয়ে আছি আমরা শুদ্ধি উপাস্য এই জায়গায়। এখান থেকে আবার কন্টিনিউ হবে। সূত্রের অর্থ কি বলেছে? অচের পরে যদি জ্বর প্রত্যাহারস্থ বর্ণ থাকে, অচের পরে যদি জ্বর প্রত্যাহারস্থ বর্ণ থাকে তার দ্বিত্ব হবে পরে যদি অচ না থাকে। দেখো এটা হচ্ছে অচ, অচের পরে, অচের পরে যদি জ্বর প্রত্যাহারস্থ বর্ণ থাকে, জ্বর প্রত্যাহারস্থ বর্ণ ধকার, এর দ্বিত্ব হবে পরে যদি অচ না থাকে। হ্যাঁ পরে অচ নেই, ইয়কার আছে। অচের পরে, অচের পরে অচ মানে হচ্ছে উকার, অচের পরে যদি জ্বর প্রত্যাহারস্থ বর্ণ থাকে, হ্যাঁ ধকারটা জ্বর প্রত্যাহারস্থ বর্ণ, কারণ জ্বর প্রত্যাহারস্থ বর্ণ কোনগুলো বলা হয়েছে? হকার বাদ দিয়ে সমস্ত ব্যঞ্জন বর্ণই হচ্ছে জ্বর প্রত্যাহারস্থ বর্ণ, হকার বাদ দিয়ে সমস্ত ব্যঞ্জন বর্ণই জ্বর প্রত্যাহারস্থ বর্ণ। অতএব কি বলছে? উকার, তাই তো? উকারটা হচ্ছে অচ, অচ অচের পরে জ্বর প্রত্যাহারস্থ বর্ণ ধকার, সেই ধকারে দ্বিত্ব হবে কখন হবে? পরে যদি অচ না থাকে। না অচ নেই, এখানে এখানে জকার আছে, অচ নেই, অতএব দ্বিত্ব হয়ে যাবে।
স উ ধ ধ জ উপাস্য। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ আরেকবার স্যার। বলুন। জ্বর প্রত্যাহারস্থ বর্ণ থাকলে লিখতে হবে। দ্বিত্ব হবে, দ্বিত্ব, দ্বিত্ব মানে ডাবল হয়ে যাবে ওটা। দেখো অর্থ কি বলছে, সূত্র অর্থ দেখো, অচ বর্ণের পরে বিদ্যমান যে জ্বর প্রত্যাহারস্থ বর্ণ, এই যে অচ বর্ণের পরে বিদ্যমান যে জ্বর প্রত্যাহারস্থ বর্ণ, অচ বর্ণের পরে বিদ্যমান, এই যে উকারটা হচ্ছে অচ, উকারটা অচ, সেই উকারের পরে বিদ্যমান জ্বর প্রত্যাহারস্থ বর্ণ হলো ধকার। সেই জ্বর প্রত্যাহারস্থ বর্ণের দ্বিত্ব হবে বিকল্পে, দ্বিত্ব মানে ডবল হয়ে যাবে। কখন হবে? মানে সেই ধকারের পরে যদি অচ না থাকে, ধকারের পরে যদি অচ না থাকে, বোঝা গেল? ধকারের পরে যদি অচ না থাকে। হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হুম। তাই গ্রন্থ দেখো, বৃত্তি বলছে অচহ পরস্য, মানে অচের পরে ইয়রো দুয়ে বাস্তহ, ইয়রো মানে জ্বর প্রত্যাহারস্থ বর্ণের দুয়ে মানে দ্বিত্ব হবে, বা মানে বিকল্পে। কখন হবে? নতু অচি, অচ পরে থাকলে কিন্তু হবে না। ন ত্বচি, ওখানে সন্ধি হয়েছে তু অচি, ত্বচি, তু অচি ত্বচি, ঠিক আছে? ইতি ধকারস্য দ্বিত্বম, দেখো ধকারে দ্বিত্ব হয়েছে, ইতি ধকারস্য দ্বিত্বম, ঠিক আছে? হুম। পরবর্তী সূত্র হচ্ছে স্থানে বদাদেশ নালবিধৌ। স্থানিবৎ এটা অব্যয় পদ, এটা প্রত্যয় যোগ করার জন্য অব্যয় হয়ে গেছে। আদেশহ এটা প্রথমার এক বচন, প্রথম বিভক্তির এক বচন। অনল বিধৌ এটা হচ্ছে সপ্তমের এক বচন, অনল বিধৌ। অনল বিধৌ। স্থানিবৎ অব্যয় পদ, মানে এখানে কোনো বিভক্তি নেই। আদেশহ প্রথম বিভক্তির এক বচন, অনল বিধৌ সপ্তমীর এক বচন। বিধি শব্দ, বিধি, বিধি শব্দের, বিধি শব্দের সপ্তমীর এক বচন হচ্ছে বিধৌ। হুম। বলছে যদি বলা হয় চন্দ্রবৎ মুখম, চন্দ্রবৎ মানে কি? চাঁদের মতো। চাঁদের মতো। মুখম মানে মুখটি, মুখ। তার মানে চন্দ্রবৎ মুখম, এই বাক্যটার অর্থ কি হলো? চাঁদের মতো মুখটি। ঘুরিয়ে বলো।
মুক্তা চাঁদের মতো। মুক্তা চাঁদের মতো। স্থানিবৎ মানে কি? স্থানীয় মতো। স্থানীর মতো। স্থানীয় মতো। স্থানীর মতো কে? আদেশঃ। আদেশ। তাহলে বাক্যটা কি হলো? আদেশটা স্থানীয় মতো। আদেশটা স্থানীর মতো, বা আদেশটি স্থানীর মতো। ঠিক আছে, আদেশটি স্থানীর মতো। এইখানে এই যে অনল বিধৌ আছে না, এটা একটু ভাঙতে হবে। অনল বিধৌ, ন অল বিধৌ, অনল বিধৌ। ঠিক আছে, অল বিধি ইজ ইকুয়াল টু বর্ণবিধি। মিউট করো, কার খোলা আছে মিউট করো। অল বিধি ইজ ইকুয়াল টু বর্ণবিধি। অর্থাৎ যেখানে বর্ণের স্থানে বর্ণের আদেশ হয় তাকে বলা হয় বর্ণবিধি। মানে যেখানে একটা বর্ণের স্থানে আর একটা বর্ণের আদেশ হচ্ছে, মানে একটা বর্ণ হচ্ছে স্থানী, আর সেই বর্ণের স্থানে যদি অন্য বর্ণ আদেশ হয়, এই যে প্রক্রিয়া একে বলা হয় বর্ণবিধি, বা একে বলা হয় অলবিধি। একেই বলা হয় বর্ণবিধি, একেই বলা হয় অলবিধি। ঠিক আছে, আর ন অলবিধৌ অনলবিধৌ। তাহলে অলবিধি মানে কি? বর্ণবিধি। অলবিধৌ মানে বর্ণবিধিতে, সপ্তমী আছে। অলবিধি মানে বর্ণবিধি, অলবিধৌ মানে বর্ণবিধিতে, আর ন অলবিধৌ মানে বর্ণবিধিতে নয়। বর্ণবিধিতে নয়, এরকম বুঝতে হবে। ঠিক আছে, অলবিধৌ মানে অলবিধিতে, আর ন অলবিধৌ মানে বর্ণবিধিতে নয়। ঠিক আছে, বর্ণবিধিতে নয়, এরকম বুঝতে হবে। তার মানে কি? আদেশঃ, আদেশঃ স্থানিবৎ স্যাৎ, আদেশটা স্থানের মতো। তাহলে অনলবিধৌ মানে কি হবে? অনলবিধৌ মানে কি হবে? অলবিধৌ মানে কি? অলবিধৌ মানে কি বললাম? বর্ণবিধিতে। বর্ণবিধিতে। আর ন অলবিধৌ? বর্ণবিধিতে নয়। বর্ণবিধিতে নয়। তার মানে আদেশটি স্থানীর মতো হবে, কিন্তু বর্ণবিধিতে নয়। মানে বর্ণবিধিতে হবে না, অলবিধিতে হবে না। তার মানে কি? অলবিধিতে আদেশটা স্থানীর মতো হবে না। অলবিধি ছাড়া, অলবিধি ছাড়া অন্য কোনো স্থানে আদেশটা স্থানীর মতো হবে। কিন্তু অলবিধি মানে বর্ণবিধি, বর্ণবিধি মানে যেখানে একটি বর্ণের স্থানে আরেকটি বর্ণের আদেশ হচ্ছে, সেটাকে বলা হচ্ছে বর্ণবিধি। সেই স্থলে আদেশটা আদেশটা স্থানের মতো হবে না। আদেশটা স্থানের মতো হবে না। আচ্ছা, দেখা যাক উদাহরণ। সূত্রের সরলার্থ কি বলছে। আদেশः স্থানী বৎ
स्यात् आदेशः स्थानिवत् स्यात् न तु स्थान्यलाश्रयविधौ न तु স্থান্যলাশ্রয়বিধৌ এটা হচ্ছে বৃত্তি আছে। কারণ কি বলছে দেখো, দেখো আমাদের যে প্রসঙ্গ চলছিল সেই প্রসঙ্গটাই কন্টিনিউ হবে, যে সুধী উপাস্য, সেই প্রসঙ্গটা এখানে কন্টিনিউ হবে। আমাদের কোথায় এসে দাঁড়িয়েছিলাম? সুধী উপাস্য কোথায় এসে দাঁড়িয়েছিলাম? দন্তস্বয় হস্যু ধ ধ ইয় অন্যদিকে উপাস্য, এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে। এই যে এখানে দুটোকে আমি কপি করলাম, দন্তস্বয় হস্যু ধ ধ উপাস্য। আচ্ছা, স্যার সূত্রবৃত্তিটা একটু নিচে নামানো, একটু সূত্রবৃত্তিটা স্যার বাকি আছে লেখা। হুম, এখানে আরো এক স্টেপ আগে আনতে হবে। ঠিক আছে, এটা দেখো আদেশটি স্থানীর মতো হবে। এই ইকারের স্থানে কোনটা আদেশ হয়েছিল? ইকারের স্থানে কোনটা আদেশ হয়েছিল? এই ইকারের স্থানে কোনটা? হ্যাঁ, ইয়কার আদেশ হয়েছিল, জকার। তাহলে আদেশ কোনটা, স্থানী কোনটা? স্থানে হচ্ছে ইকার ইকার আর জকার আদেশ। জকার আদেশ, স্থানী ইকার জকার আদেশ। তাহলে এখানে যদি আমি স্থানিবৎ আদেশঃ অনলবিধ সূত্রটা প্রয়োগ করি, তাহলে কি হবে দেখো, এটা আদেশ, আদেশঃ স্থানিবৎ স্যাৎ, স্থানীর মতো হবে, আদেশটা স্থানীর মতো হবে। ঠিক আছে, তাহলে আদেশ মানে জকার, সেই জকারটা স্থানিবৎ মানে ইকারের মতো হবে। ইকারের মতো হবে মানে, ইকারের মতো হবে মানে কি? ইকারের মতো হবে মানে হচ্ছে ইকারের যা যা ধর্ম, ইকারের যা যা ধর্ম সেই ধর্মটা জকারের মধ্যে চলে যাবে। ইকারের যা যা ধর্ম সেই ধর্মটা জকারের মধ্যে চলে যাবে। ঠিক আছে, মানুষের মধ্যে থাকে মনুষ্যত্ব ধর্ম, ইকার হচ্ছে অচ, ইকার কি রকম বর্ণ? অচ বর্ণ, তাই ইকারের মধ্যে কোন ধর্ম আছে? অচত্ব ধর্ম আছে, অচত্ব। মানুষের মধ্যে আছে মনুষ্যত্ব, ইকারের মধ্যে থাকবে ইকার অচত্ব। কেন না, ইকার হচ্ছে অচ, ইকার একটা অজবর্ণ, সেই জন্য ইকারের মধ্যে অচত্ব ধর্ম আছে। তাহলে ইকারের মধ্যে কোন ধর্ম আছে? অচত্ব, ইকারের মধ্যে আছে অচত্ব। ঠিক আছে, সেই অচত্ব ধর্মটা কোথায় চলে যাবে? এই জকারের মধ্যে কনভার্ট মানে আরোপ হয়ে যাবে। অচত্ব যে ধর্ম, সেই অচত্ব ধর্মটা জকারের মধ্যে চলে আসবে। ঠিক আছে, অচত্ব ধর্মটা জকারের মধ্যে চলে আসবে। তার মানে তাহলে ওই অচত্ব ধর্মটা যদি জকারের মধ্যে চলে আসে, তাহলে জকারকে কি বলবো? অচ বলবো নাকি হল বলবো?
অজ বলবো। অচ বলবো, অজ বলবো কেন? অচ বলবো। সাপোজ ধরো কোনো একটা মানুষ, ঠিক আছে, আমাদের নীতিশাস্ত্রে আছে বা যে পঞ্চতন্ত্রের যে হিতোপদেশ, সেই হিতোপদেশে একটা শ্লোক আছে যে আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ, আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সমানমেতৎ পশুভির্নরাণাম, পশুভির সমানমেতৎ পশুভির্নরাণাম, ধর্মো হি তেষাম অধিকো বিশেষো, ধর্মেণ হীনা পশুভিঃ সমানা। ঠিক আছে, বলছে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সমানমেতৎ পশুভির্নরাণাম, ধর্মো হি তেষাম অধিকো বিশেষো, ধর্মেণ হীনা পশুভিঃ সমানা। ঠিক আছে, ধর্মেণ হীনা পশুভিঃ সমানা। ওই দেখো, পশুভি মানে পশুদের সঙ্গে, নরানাম মানে মানুষের, পশুদের সঙ্গে মানুষের, এতৎ সমানম, এতৎ সমানম এটা সমান। কোনটা সমান? পশুভি মানে পশুদের সঙ্গে, নরানাম মানুষের, এতৎ সমানম এটা সমান। কোনটা সমান? আহার ও নিদ্রা ভয়মৈথুনঞ্চ, আহার মানে খাওয়া, মানে পশুরাও খায় মানুষরাও খায়, নিদ্রা মানুষরাও ঘুমায়, হ্যাঁ পশুরাও ঘুমায়, ভয় যে কোনো বস্তু থেকে, মানে ভয় পাওয়ার যোগ্য যে বস্তু, সেই বস্তু থেকে মানুষও যেমন ভয় পায়, পশুরাও ভয় পায়। যেমন আগুন, আগুন থেকে মানুষও ভয় পায়, পশুরাও ভয় পায়। ঠিক আছে, মৈথুন, মৈথুন ক্রিয়া পশুরাও যেমন করে, তেমনি মানুষরাও করে। তাহলে পশুদের সঙ্গে মানুষদের এই চারটে, পশুদের সঙ্গে মানুষদের এই চারটে ক্রিয়া সমান। ঠিক আছে, বলছে তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ধর্মো হি তেষাম অধিকো বিশেষো, ধর্মো হি তেষাম অধিকো বিশেষো। ধর্ম মানে, তেষাম মানে কি? তেষাম তেনাম, তেষাম মানুষানাম, তেষাম মনুষ্যানাম, সেই মানুষের মধ্যে অধিক কি আছে, সেই মানুষের মধ্যে অধিক কি আছে? বলছে ধর্ম আছে। ধর্ম বলতে কি? কর্তব্য অকর্তব্য জ্ঞান, কর্তব্য অকর্তব্য জ্ঞান। ধর্ম বলতে একদম যেটা প্রাইমারি, সেটা হচ্ছে কর্তব্য এবং অকর্তব্যের জ্ঞানই হচ্ছে ধর্ম। যেটা কর্তব্য সেটা করো, সেটাই ধর্ম। অকর্তব্যটা করো না, ওটাই ধর্ম। ঠিক আছে, তাহলে ধর্ম বলতে কর্তব্য অকর্তব্যের জ্ঞানই হচ্ছে ধর্ম। ধর্ম হি তেষাম অধিকো বিশেষো, ধর্মেণ হীনঃ পশুভিঃ সমানা। যার মধ্যে ধর্ম নেই, মানে কর্তব্য অকর্তব্যের জ্ঞান নেই, সে পশুর সমান, সে পশুর সমান। দেখো, স্বাভাবিক মানুষের মধ্যে অনেক কিছু বিশেষ জ্ঞান থাকে, ঠিক আছে, যেগুলো পশুর মধ্যে থাকে না। ঠিক সেই রকম আমাদের সমাজে এখন এমন কিছু কিছু ক্রিয়াকলাপ দেখা যায় যেগুলো কর্তব্যের মধ্যে পড়ে না, প্রায়শই নিউজে আসে। ঠিক আছে, প্রায়শই যেগুলো নিউজে আসে, যেগুলো কর্তব্যের মধ্যে পড়ে না। এই যে বিভিন্ন রকম অত্যাচার হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, ওইগুলো কর্তব্যের মধ্যে পড়ে না, তাহলে অকর্তব্য। তার মানে কি? তার ধর্মজ্ঞানটা তার মধ্যে নেই, ওর স্বরূপটা মানুষের মতো, ধর্মজ্ঞানটা তার মধ্যে নেই। তাহলে কি আছে? পশুত্ব আছে। মানে স্বরূপটা মানুষের মতো হলেও অ্যাকচুয়ালি আছে পশুত্বর মধ্যে, মনুষ্যত্ব নেই।
মনুষ্যত্ব থাকলে কর্তব্য করত, মনুষ্যত্ব নেই তাই অকর্তব্য করছে। মনুষ্যত্ব নেই তাই অকর্তব্য করছে। অকর্তব্য মানে যারা পশু তাদের মধ্যে কর্তব্য অকর্তব্যের জ্ঞান থাকে না, অতএব সে পশু তুল্য। তার মানে কি, যে মানুষ এইরকম কাজ করবে সে পশু তুল্য, তার মধ্যে পশুত্বের আরোপ হলো। একটা গরুর মধ্যে যে পশুত্ব আছে, ছাগলের মধ্যে যে পশুত্ব আছে, সেই পশুত্বটা এই মানুষের মধ্যে আরোপ হয়ে গেল। কেন? গরুর মধ্যে যেমন কর্তব্য অকর্তব্য জ্ঞান নেই, সেই কর্তব্য অকর্তব্যের জ্ঞানটা এই মানুষের মধ্যেও নেই, অতএব এই মানুষের মধ্যে পশুত্ব চলে এলো। ঠিক আছে, ধর্ম যখন চেঞ্জ হয়ে যাবে তার পরিচয়টাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে অচ্ত ধর্মটা, এই অচ্ত ধর্মটা যখন আমি জকারের মধ্যে নিয়ে এলাম, তাহলে জকারটা কি হয়ে গেল? জকারটা কি হয়ে গেল? স্বরবর্ণে হ্যাঁ বলো, জকারটা অচ হয়ে গেল, তাই তো? জকারটা হয়ে গেল অচ। হ্যাঁ এখন ভেবে দেখো, জকারটা যদি অচ হয়ে যায় তাহলে অনচিচ তুমি প্রয়োগ করতে পারবে? অনচিচ কি বলা আছে? অচের পরে বিদ্যমান জর প্রত্যাহারস্থ বর্ণ, এই যেটা হচ্ছে অনচিচ সূত্রের অর্থ। অনচিচ সূত্রের অর্থ অচ, অচ বর্ণের পরে বিদ্যমান যে জর প্রত্যাহারস্থ বর্ণ, সেই জর প্রত্যাহারস্থ বর্ণ দ্বিত্ব হবে বিকল্পে, পরে যদি অচ না থাকে, তাহলে অচের পরে বিদ্যমান এটা অচ, উকারটা অচ, সেই উকারের পরে বিদ্যমান ধ মানে জর প্রত্যাহারস্থ বর্ণ, এই ধকারের দ্বিত্ব হবে। কখন হবে? পরে যদি অচ না থাকে। কিন্তু এখন আদেশ স্থানিবাত আদেশ অনলবিধৌ এই সূত্রটার প্রয়োগ করার পরে এই জকারটা অচ নাকি হল? অচ হয়ে যাবে। অচ হয়ে গেছে। তাহলে কি তুমি অনুচিত প্রয়োগ করতে পারবে এখানে? না। কারণ বলা হয়েছে পরে যদি অচ না থাকে, কিন্তু এখানে জকার তো অচ হয়ে গেছে, কারণ পরে তো জর অচ আছে, তাহলে অনুচিত কি করে প্রয়োগ করবেন? অনুচিত প্রয়োগ করা যাবে না এখানে। তখন পানিনি বলছে, আরে প্রয়োগ করা যাবে না কে বলছে? তুমি সূত্রের অর্ধেকটা পড়েছো, মানে স্থানিবাত আদেশ অনলবিধৌ এই যে সূত্রটা, তুমি অর্ধেক অর্ধেক মিনিংটা জেনে তুমি বলছো যে অনুচিত সূত্র প্রয়োগ করা যাবে না। পুরো মানেটা জানো? বলছে পুরো মানে কি? আদেশটা স্থানের মতো হবে, ঠিক আছে, আদেশটা স্থানের মতো হবে, কিন্তু অলবিধি স্থলে আদেশটি স্থানের মতো হবে না। অলবিধি স্থলে, অলবিধি মানে কি বলেছি? যেখানে বর্ণের স্থানে বর্ণের আদেশ হয় সেটা হচ্ছে অলবিধি। যেখানে বর্ণের স্থানে বর্ণের আদেশ হয় সেটা অলবিধি। তাহলে এই যে জকারটা কার স্থানে আদেশ হয়েছে বলতো? জকারটা কার স্থানে আদেশ হয়েছে? দীর্ঘইকার স্থানে। ইকারের স্থানে হয়েছে। তাহলে ইকার একটা বর্ণ, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে বর্ণের স্থানে ইকার একটা বর্ণ, তার স্থানে জকার একটা বর্ণ আদেশ হয়েছে। ইকার রূপ বর্ণের স্থানে জকার রূপ বর্ণ আদেশ হয়েছে। তাহলে এটা অলবিধি হলো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে অলবিধির স্থলে আদেশটা স্থানের মতো হবে না হবে না? অলবিধি স্থলে আদেশটা স্থানের মতো হবে না হবে না? অলবিধি স্থলে আদেশটা স্থানের মতো হবে, হ্যাঁ কিনা? হ্যাঁ হবে। হবে, তাই তো? হ্যাঁ স্যার। আর কেউ কোনো অ্যান্সার দেবে? অলবিধির স্থলে আদেশটা স্থানের মতো হবে, হ্যাঁ কিনা? স্যার হবে না। স্যার হবে না। সরি ওটা ভুল বললাম। হবে না, ঠিক আছে। কারণ আদেশটি যদি হ্যাঁ আদেশটি যদি স্থানীয় মতো হয়, কিন্তু তাহলে সেই অলবিধি স্থানে আদেশটি হবে না। তাহলে অলবিধির স্থলে আদেশটা স্থানের মতো হবে না। তাহলে এখানে ইকারের স্থানে জকার আদেশ হয়েছে, তাহলে এটা অলবিধি, হ্যাঁ কিনা? ইকারের স্থানে হ্যাঁ। জকার আদেশ হয়েছে, এটা অলবিধি।
তাহলে এই অলবিধির স্থলে হ্যাঁ আদেশ মানে জকারটা ইকারের মতো হবে? আদেশ মানে জকারটা ইকারের মতো হবে? না স্যার। হবে না। তার মানে আদেশটাকে আমি স্থানীর মতো ধরবো না। হবে না মানে কি, এখানে মানে যেখানে অলবিধি স্থল, যে স্থলটা অলবিধি স্থল, সেখানে আদেশটা স্থানীর মতো কল্পনা করব না। ইকারের স্থানে জকার, এটা অলবিধি স্থল। এই যে জকার যে আদেশটা, একে আমি স্থানীর মতো মানে ইকারের মতো কল্পনা করব না। মানে আমি যে জকারটাকে অচরূপে কল্পনা করেছিলাম সেটা করব না। তাহলে জকারটা যদি অচ না হয়, জকারটা হল, তাহলে হল পরে আছে মানে অনুচিত সূত্র প্রবৃত্ত হবে। অনুচিত সূত্র প্রবৃত্ত হবে। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার, এবার বুঝলাম। বোঝা গেছে হ্যাঁ কিনা সকলের? জয়